তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি তোমাকে দেখাবো প্যাসেজ ন্যারেশনে কিভাবে সেটাকে বাস্তবায়ন করতে হবে। তো প্যাসেজ ন্যারেশন করার সময় প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, সমগ্র প্যাসেজটি অন্তত দুইবার পড়তে হবে। কারণ প্যাসেজ ন্যারেশনে তোমার কখনো অ্যাসার্টিভ থাকবে, কখনো ইন্টিগ্রেটিভ, অথবা পরপর দুইটি বা তিনটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, অথবা দুটো ইন্টারেটিভ সেন্টেন্স থাকবে, একটা এক্সক্লেমেটিভ থাকতে পারে, 5টা সেন্টেন্সে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাকে পুরো প্যাসেজটা ভালো পড়ে সেটা সেটিং করতে হবে। তখন তাহলে এখন আমরা কিছু নিয়ম শিখবো, কয়েকটা নিয়ম শিখবো প্যাসেজ ন্যারেশনের জন্য। বাকিগুলো সবই সেন্টেন্স ন্যারেশন নিয়মগুলো এখানে প্রতিফলিত হবে। তোমরা দেখো আমি লিখেছি রুলস ফর প্যাসেজ ন্যারেশন। এখন সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বক্তা যদি একই ব্যক্তি হন এবং একই বক্তা যদি পরপর কয়েকটি বক্তব্য উপস্থাপন করেন, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা কিভাবে নির্ধারণ করব। সেই ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা লিখব সেইড দ্যাট বা টোল্ড দ্যাট। বক্তা যদি একই ব্যক্তি হন সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা লিখব অ্যাগেন সেড দ্যাট বা অলসো সেড দ্যাট, অথবা অলসো টোল্ড অ্যাগেন টোল্ড দ্যাট বা অলসো টোল্ড দ্যাট, অথবা আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা যোগ করতে পারি অ্যাডেড দ্যাট। বক্তা যদি একই ব্যক্তি হন এবং একই বক্তা যদি তৃতীয়বার বক্তব্য প্রদান করেন, সেই ক্ষেত্রে আমরা দিব ফার্দার অ্যাডেড দ্যাট। এই ক্ষেত্রে আমার একটা মুছে গেছে, আমি লিখে দিচ্ছি ফার্দার অ্যাডেড দ্যাট। এই সাধারণত দেখা যাচ্ছে যে আমরা 3টার বেশি থাকে না, আর তৃতীয়বার পরে সাধারণত ব্যবহার করার খুব একটা প্রয়োজন দেখা যায় না। আর যদি সেটা হয় তাহলে তুমি 4বার ক্ষেত্রে লিখতে পারো মোর ওভার অ্যাডেড দ্যাট। সেন্টেন্সটি যদি ইন্টারেক্টিভ সেন্টেন্স হয় এবং সেখানে প্রশ্নকর্তা যদি একই ব্যক্তি হন, সেই ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে লিখব আস্কড এবং কনজাংশন হিসেবে আগের মতোই ইফ বা ওয়েদার অথবা ডাব্লিউএস কোশ্চেন যেটা থাকে। অর্থাৎ রিপোর্ট স্পিচের মধ্যে যদি অক্সিলারি ভার্ব বা মরালস থাকে তাহলে আমরা দিব ইফ বা ওয়েদার। ওয়েদারের ব্যাখ্যাটা আমি তোমাকে দিয়েছি। সাধারণত পছন্দ বা বাছাইয়ের ক্ষেত্রে আমরা ওয়েদার ইউজ করি, বাকি সব ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি। আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে তার কোনো পরিবর্তন হবে না, বাক্যটা হবে আগের মতোই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। ইন্টারেক্টিভ সেন্টেন্সে প্রশ্নকর্তা যদি একই ব্যক্তি হন এবং তিনি পরপর যদি দ্বিতীয়বারের মতো প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হবে, আমি একটু সংশোধন দিচ্ছি, প্রশ্নকর্তা একই ব্যক্তি হলে প্রথম ক্ষেত্রে এটা হবে প্রথম ক্ষেত্রে, এটা হবে দ্বিতীয় ক্ষেত্রে, আর এটা হবে তৃতীয় ক্ষেত্রে। 3বার। প্রথম ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হবে আস্কড, তার সাথে কনজাংশন আমরা দিব ইফ বা ওয়েদার বা ডাব্লিউএস কোশ্চেন যেটা থাকে। প্রশ্নকর্তা যদি একই ব্যক্তি হন সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হবে অ্যাগেন আস্কড বা অলসো আস্কড। প্রশ্নকর্তা যদি তৃতীয়বার মতো প্রশ্ন করেন সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হবে ফার্দার আস্কড প্লাস কনজাংশন আমরা ইউজ করব ইফ বা ওয়েদার বা ডাব্লিউএস কোশ্চেন। সাধারণত 3বারের বেশি ইউজ হয় না আমাদের এই এসএসসি লেভেল পর্যন্ত। আর প্যাসেজ ন্যারেশন যদি প্যাসেজের মধ্যে ইয়েস বা নো কথাটা উল্লেখ করা হয়, প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো সাধারণত যখন আমরা কোনো পজিটিভ উত্তর দিই তাহলে আমরা ইয়েস বলি, আর নেগেটিভ উত্তর দিলে সেটাকে আমরা নো ইউজ করি। অর্থাৎ তুমি কি ভাত খেয়েছো, যদি তুমি খাও তাহলে তুমি বলবে ইয়েস স্যার, যদি না খাও তুমি বলবে নো স্যার। আমি যদি স্যার হিসেবে তোমাকে প্রশ্ন করি, যে কেউ প্রশ্ন করলে সেখানে ইয়েস হলে আমরা কি করব, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে ইয়েস থাকলে আমরা লিখব সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ প্লাস দ্যাট। আর যদি নো কথাটা উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আমরা দিব সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ প্লাস দ্যাট। এটা হচ্ছে আমার তৃতীয় সূত্রটা আমার গেল। এখন আমরা যদি ইম্পেরেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টিং ভার্বটা সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা উল্লেখ করব। ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
সাধারণত আমরা রিপোর্ট আগের মতোই আদেশ দিলে অর্ডার, উপদেশ হলে অ্যাডভাইস, অনুরোধ করলে রিকোয়েস্ট ইত্যাদি ইউজ করব। আর প্যাসেজ ন্যারেশনে যদি স্যার কথাটা উল্লেখ করা থাকে সম্মানার্থে, সেক্ষেত্রে আমরা তিনটি সেন্টেন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রিপোর্টিং ভার্ব প্রয়োগ করব। সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে ইন্টারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে, আমি আগে লিখে দিচ্ছি, এবার দেখে দিচ্ছি তোমাদেরকে। ইম্পেরেটিভে কি হবে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখব রেসপেক্টফুলি said that বা told that, অথবা তুমি লিখতে পারো said or told with respect। ইন্টারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখব রেসপেক্টফুলি asked, অথবা তুমি লিখতে পারো asked respectfully or with respect। ইম্পেরেটিভ সেন্টেন্সে আমরা লিখব রেসপেক্টফুলি রিকোয়েস্টেড। এখানে তুমি রেসপেক্টফুলি জায়গায় ইচ্ছা করলে পোলাইটলিও ইউজ করতে পারো। এই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের জন্য ব্যাপক অর্থে আমরা যে সূত্রগুলো বেশি ব্যবহার করি। আর বাকি সবগুলো নিয়মেই সেন্টেন্স ন্যারেশন রুলসগুলো প্রয়োগ হবে। তাহলে আমি তোমাদেরকে এখন তোমাদের ভালো বোধগম্যতার জন্য একটা প্যাসেজ ন্যারেশন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটাকে সমাধান করতে হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে সবাই। যেমন আমরা যদি লিখি example, the old man said, can you give me some food? I have been starving for 3 days. The maid said, why do you beg? Can't you work? No, I am unable to work. Yes students, তোমরা প্যাসেজ ন্যারেশন একটু ফলো করো। সেন্টেন্সটা কি লিখলাম? ফার্স্ট আমি লিখেছি the old man said, can you give me some food? I have been starving for 3 days. এটা বলেছে ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি। কাকে বললো? এখানে শ্রোতা সেন্টেন্স ন্যারেশনের সাথে প্যাসেজ ন্যারেশনের এই পার্থক্যটা তোমাকে জানতে হবে। সেন্টেন্স ন্যারেশনের বক্তা এবং শ্রোতা দুইটাই উল্লেখ করা থাকে একসাথে, কিন্তু প্যাসেজ ন্যারেশন তোমাকে খুঁজে নিতে হবে বক্তাকে এবং শ্রোতাকে। তাহলে এই বাক্য থেকে আমরা সহজেই বুঝতে পারছি এখানে বক্তা হচ্ছে দ্য ওল্ড ম্যান এবং শ্রোতা হচ্ছে দ্য মেড। মেড মানে হচ্ছে চাকরানী, সেক্ষেত্রে আমরা ফেমিনিন জেন্ডার ইউজ করবো। তাহলে দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেড, আমি যদি এবার বানাই ক্যান ইউ গিভ মি সাম ফুড, বাক্যটা আছে ইন্টারেটিভ সেন্টেন্সে। আগের ক্লাস আমি শিখেছি ইন্টারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব সেড বা সেড টু উঠে যাবে, সেই ক্ষেত্রে আমরা লিখবো asked। তাহলে আমরা লিখবো দ্য ওল্ড ম্যান asked the maid, খেয়াল করো কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, এখানে আছে মডালস ক্যান, তাহলে তার জন্য হবে ইফ বা ওয়েদার। ক্যান ইউ গিভ মি সাম ফুড, ইউটা হচ্ছে দ্য মেড, তাহলে বাক্যটা এখন আমরা করবো অ্যাসার্টিভ। তাহলে ইউর জন্য আমি পার্সন চেঞ্জ করে দিব শি, দ্যাট ইজ মেড। আমরা ইচ্ছে করলে আদব ইউজ করতে পারি। ক্যানটা হবে কুড, ইফ শি কুড
কুড যেহেতু এটা মডাল অক্সিলারি ভার্ব, এদের পরে সব সময় হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। গিভ মিটাকে, এই মিটা হচ্ছে সাবজেক্ট, দ্য ওল্ড ম্যান। তার জন্য যদি আমরা প্রোনাউন হি ধরি, তাহলে মি আছে অবজেক্টিভ ফর্ম, তাহলে হি কেও আমাকে অবজেক্টিভ ফর্মে টার্ন করতে হবে। তাহলে হিম সাম ফুড, এই হচ্ছে প্রথম সেন্টেন্সটা আমি শেষ করলাম লাইনে। পরের লাইনটা কি আছে? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে অনাহারে আছি, অর্থাৎ না খেয়ে আছি। কে বলেছে সেটা? বলেছে ওল্ড ম্যান। কাকে বললো? দ্য মেইডকে। তাহলে এখানে আমি আর সাবজেক্ট হিসাবে এখন নাউন না উল্লেখ করে নাউনের পরিবর্তে প্রোনাউন দিব, অর্থাৎ দ্য ওল্ড ম্যানের জন্য প্রোনাউন দিব হি। হি টোল্ড হার, হারটা হচ্ছে মেইড। দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমি কনজাংশন যোগ করলাম দ্যাট। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আমার এই বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলে রাখা ভালো, তোমাদের টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকলেই তুমি ন্যারেশন সহজে করতে পারবে। আই হ্যাভ বিন স্টার্ভিং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে হি হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days. ওকে, আশা করি বুঝতে পেরেছো। দ্য মেড সেড হোয়াই ডু ইউ ব্যাগ, চাকরি তাকে জিজ্ঞেস করলো আপনি কেন ভিক্ষা করেন? কান্ট ইউ ওয়ার্ক, কাজ করতে পারেন না? তাহলে মেড প্রশ্ন করলো ওল্ড ম্যান, তাহলে আবার আমরা দেখতে পেলাম ইন্টারেকশন। আমি যেটা তোমাদেরকে আগেও বলেছি, প্রেজেন্টেশনের বৈচিত্র্য থাকবে সেন্টেন্স, কখনো ইন্টারগেটিভ, কখনো অ্যাসার্টিভ, কখনো দুটো ইন্টারগেটিভ পাশাপাশি, কখনো দুটো অ্যাসার্টিভ পাশাপাশি। সেই জন্য আমাকে সেন্টেন্সগুলোও চিনতে হবে। আমি এখন লিখবো she means the maid, she asked him হচ্ছে এখানে old man, why do you beg, এখানে ডাবল কোয়েশ্চন why, তাহলে why এর কোনো পরিবর্তন হবে না, শুধু ছোট্ট পরিবর্তন করব, সেটা হচ্ছে স্মল লেটার, ডাবল এটা হবে স্মল। why do you beg, তুমি ভিক্ষা করো, তুমি কি ভিক্ষা করো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ, তাহলে সেটাকে আমরা ইনডাইরেক্ট করা শুরু করব পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাসার্টিভ ফর্মে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। why he, আমরা ভার্ব লিখব বেগড, এবং বেগ বানানটা দেখো ডাবল জি, অর্থাৎ আমরা জানি দুটো লেটারের মাঝখানে যদি দুটো কনসোনেন্টের মাঝখানে একটা ভয়েল থাকলে লাস্টের লেটারটা ডাবল হয়, সেই জন্য জিটা ডাবল হয়েছে। why he begged, and আমি ইচ্ছে করলে এখানে একই প্রশ্ন করতে হলে আমরা and দিয়েও যোগ করে দিতে পারি। can't you work, and also asked him if, যেহেতু can আছে সেই জন্য আমরা এখানে কনজাংশন দিব if। if হচ্ছে old man, if he couldn't, যেহেতু কানটা কন্ট্রাক্টেড ফর্মে আছে তাহলে আমরা এটাকে কন্ট্রাক্টেড ফর্মে নিব, couldn't, could not কে করব couldn't work। ওকে, এবার দেখো লাস্টে কি বললো, নো আই এম আনএবল টু ওয়ার্ক। কে বললো? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলছে, যেহেতু সে বয়স হয়ে গেছে সে বলছে না আমি কাজ করতে অক্ষম। সে মহিলা তাকে মেয়ে চাকরি তাকে প্রশ্ন করলো তুমি ভিক্ষা করো কেন, কাজ করতে পারো? তখন সে উল্টো উত্তর দিল না আমি কাজ করতে অক্ষম। তাহলে দেওয়া আছে নো। আমি একটু আগে তোমাকে শিখেছি যদি প্যাসেজ নেশনে ইয়েস বা নো থাকে তার ব্যাখ্যাটা কি হবে। হি রিপ্লাইড, তখন আমরা নো এর জায়গায় দিব সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো হি রিপ্লাইড ইন নেগেটিভ অ্যান্ড আমরা অ্যান্ড যোগ করি অ্যান্ড সেড দ্যাট I am unable to work, প্রেজেন্ট ইনডেফিনিট সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, he was unable to work। কমপ্লিট।
ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি তোমরা প্রতিটি বাক্য ব্যাখ্যা করে করে লিখতে পারো, আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে সেটা শিখতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে। সবাই যদি মনোযোগ দিয়ে পড়ো, আশা করি সবাই ভালোভাবে শিখবে এবং তার ব্যাখ্যা দিতে পারবে। আর এই লকডাউনের সময় আমরা আশা করবো তোমরা সবাই বাসা থাকবে, নিরাপদ থাকবে, আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করবে। আমাদের স্কুল মডার্ন হাই স্কুল চেষ্টা করছে প্রতিটা টিচার ক্লাস দেওয়ার জন্য। আমাদের সকল টিচারই যথেষ্ট যোগ্য, দক্ষ। তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে এবং এই সময় তোমরা বাসা বসে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাই।